নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে যে ক্লাসটি নিতে চলেছি সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের উপরে থার্ড ক্লাস। ঠিক আছে, তো আশা করি তোমরা আমার যে দুটো আগের ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আমি নিয়েছি সেগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো। যদি না দেখে থাকো অবশ্যই ফার্স্ট ক্লাস অ্যান্ড সেকেন্ড ক্লাস দেখো, তাহলে কী হবে, তোমাদের এই ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, আমি পরপর স্টেপ বাই স্টেপ আসছি। যদিও আমি এগুলো মিক্সড ওয়ার্ক বলতে পারো, বিভিন্ন ধরনের ডুয়াস ডিরেকশন যত রকমের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করাতে থাকবো এবং এমনভাবেই বোঝাতে থাকবো যারা কেউ যদি ওই ক্লাস মিস করেও থাকো তারাও যাতে সহজে এই ক্লাসটা ধরতে পারো, বুঝতে পারো। ঠিক আছে, সেরকমভাবেই করাবো। তবুও যদি ধারাবাহিকভাবে তোমরা প্লে লিস্টটাকে ফলো করো তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডেফিনেশন আমি এক সেন্টেন্সে বলবো দ্রুত। প্রথম ক্লাসটায় অবশ্যই আমি ডিটেলসে এর ডেফিনেশন আমি তোমাদের বলেছি, সমস্ত কিছু ডেফিনেশনই সব কিছু। তো ডেফিনেশনটা ডিটেলসে আমি আলোচনা করেছি ফার্স্ট ট্রান্সফরমেশন অফ ক্লাসে। ওই ক্লাসটা অবশ্যই ভিজিট করো তোমরা, ভিডিও ক্লাসটা। ঠিক আছে, তোমাদেরই ভালো হবে, বুঝতে সুবিধা হবে, এটা আরও বললাম। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে, ট্রান্সফরমেশন হচ্ছে রূপান্তর, মানে চেঞ্জ করা, বাক্যটাকে চেঞ্জ করা, রূপান্তর করা। হ্যাঁ, চেঞ্জ তো করা হবে কিন্তু কোনো রকম অর্থ পরিবর্তন না করে। ঠিক আছে, কীরকম চেঞ্জ হয়, কোনো ওয়ার্ডের চেঞ্জ হয়, কোনো বাক্যটার ফর্মের চেঞ্জ হয়, পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়, এরকম নানা রকম ওয়ার্ডের চেঞ্জ হতে পারে, ফর্মের চেঞ্জ হতে পারে। ঠিক আছে, কিন্তু কোনো রকম অর্থের পরিবর্তন হবে না। এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বাক্যের রূপান্তর করানো। ঠিক আছে, যেমনি ধরো ন্যারেশন চেঞ্জ করি, যে আমরা ভয়েস চেঞ্জ করি, সমস্ত কিছু ডিগ্রি চেঞ্জ করি। হ্যাঁ, যত রকমের বাক্যটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি হোক, এক্সক্লামেটরি থেকে ইন্টারোগেটিভ হোক, যে কোনো ধরনের বাক্য পরিবর্তন, সিম্পল থেকে কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল, এরকম যত রকমের ডুয়াস ডিরেক্টেড এক কথায় থাকে তোমাদের পরীক্ষায় তোমরা দেখো, অমিট টু হোক, আজকে আমি ওইটার উপরেই আলোচনা করব। হ্যাঁ, সো দ্যাটের ব্যবহার, বিকজের ব্যবহার, যা কিছু হোক গ্রামারে ডুয়াস ডিরেক্টেড, অর্থাৎ বাক্য পরিবর্তন রিলেটেড হোক, মানে চেঞ্জ না করে, সবই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যেই পড়ে। আর ভার্ব অ্যান্ড টেন্স তো ক্লিয়ার থাকতেই হবে সমস্ত কিছু বোঝার জন্য। তোমাদের এটা বারবার বলে থাকি আমি যে ইংলিশ গ্রামার শিখতে গেলে ভার্ব অ্যান্ড টেন্স, পার্টস অফ স্পিচ, এগুলো একদম বেস ক্লিয়ার থাকা দরকার। আর ভিত যার মজবুত না হয় তার তো সব কিছুই নড়বড়ে হয়, তাই না? সমস্ত কিছু অস্পষ্টতা থেকে যাবে। ঠিক আছে, গোড়া অর্থাৎ রুট ঠিক করতে হবে, স্ট্রং হতে হবে। স্ট্রং রুট, একটা কথাই আছে, রুটটা মানে গোড়া মজবুত থাকতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে দেখো আমি একটা কোশ্চেন্স দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, কম্পিটিটিভ এক্সাম হোক, আমার এই ক্লাস তোমাদের বলেছি যে ইংরাজি শিখতে চায় সকলের জন্য। ঠিক আছে, সকলের জন্য, কিন্তু যারা চাকরি প্রার্থী কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের জন্য, ক্লাস 12-এর স্টুডেন্ট হোক, 11, 9, 10, 8, সবার জন্য। ঠিক আছে, মোটামুটি 7 থেকে সবাই ধরতে পারবে। তো দেখো, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট আসে, ভালো করে টাইপটা বোঝার চেষ্টা করে। আমি খুব সহজ বুদ্ধিতে বোঝানোর চেষ্টা করছি। হি ইজ টু উইক টু ক্যারি দিস ব্যাগ। এই যখনই এরকম টি ডবল ওর ব্যবহার দেখবে, এইটা আমি তোমাদের বোঝাবো। দেখো, টি ডবল ও আগে তো বুঝতে হবে কোন পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তোমাদের পার্টস অফ স্পিচ বিচার করে আমি শিখেছি যে একটা ওয়ার্ড একটা বাক্যে যে রূপে কাজ করে, যে রূপে ফাংশন করে, বা ওই বাক্যের অন্যান্য ওয়ার্ডের সাথে ও কী সম্পর্কে ওখানে বসছে, সেই অর্থে ওকে একটা পার্টস অফ স্পিচ বলা হয়। যদি নাম রূপে কাজ করে তো নাউন বলবো, ক্রিয়া মানে কিছু কাজ করা বোঝালে তাকে ভার্ব বলবো। ভার্ব 3 প্রকারে শিখেছি মূলত, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। তারপরে তো ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছেই, শিখে তোমাদের প্রসঙ্গ যখনই আসে আমি শিখিয়ে দিচ্ছি। ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব, যারা বিভিন্ন ক্লাস, প্রত্যেকটা ক্লাস আমার অ্যাটেন্ড করো তারা জানো। তো টি ডবল টু, এখানে দেখো হি ইজ টু উইক। টি ডবল টু মানে হচ্ছে খুবই। ঠিক আছে, ভেরি যে মানে হয়, ভেরি মানেও খুব, এটা মানেও বলতে পারে পরে খুব। সে খুবই দুর্বল টু ক্যারি দিস ব্যাগ, এই ব্যাগটা বহন করতে। ক্যারি মানে বহন করতে। আচ্ছা, তোমাদের ফাইনাইট ইনফাইনাইট ভাব শিখিয়েছি না কীভাবে সহজ বুদ্ধিতে বিচার করতে হয়। যে ভার্ব টেন্সের গঠনে থাকে তাকে ফাইনাইট ভাব, যে ভার্ব টেন্সের গঠনে থাকবে না তাকে ইনফাইনাইট বা নন ফাইনাইট ভাব বলবো। ফাইনাইট নন ফাইনাইট এরকমভাবে তো সহজ বুদ্ধিতে বোঝাই যায়। টেন্স তো ক্লিয়ার থাকতে হবে, তবেই তো তুমি ধরতে পারবে, তাই না? প্লাস তোমাদের আমি যেই আমার টেন্সের পুরো সিরিজটা শেষ হয়ে যাবে, চলছে, তখন আমি তুলনামূলকভাবে পুরো একদম ইনফাইনাইট ভাব কীভাবে বুঝবো, ফাইনাইট ভাবের সাথে কোথায় ডিফারেন্স, সমস্ত কিছু আমি ওখানে একটা তুলনামূলক স্টাডি একটা সুন্দর করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, টেন্সের সিরিজটা যেই শেষ হবে, আপাতত শর্টে দেখো, সহজ বুদ্ধিতে শর্টকাট পদ্ধতিতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা, আর ইংরাজি বাক্যের গঠন তোমরা জানো, কর্তার পরে ক্রিয়া আমি বলেছি। দেখো, সাবজেক্টের পরে ভার্ব, তার মানে এই ভার্বটা টেন্সের গঠনে আছে কি না?
হি ইজ, সে হয়, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম V1 আছে না, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝা গেল। কিন্তু তারপরেও দেখতে পাচ্ছি এখানেও একটা ভার্ব আছে ক্যারি। ক্যারি মানে বহন করা। তোমাদের বলেছি না যে টু প্রিপোজিশনের পরে যদি ভার্বের রুট ফর্ম বসে, টু প্রিপোজিশনের পরে যদি ভার্বের রুট ফর্ম বসে তাহলে 100% ওটা ইনফাইনাইট ভার্ব বলে। ইনফাইনাইট ভার্বে বাংলায় বলে তে যুক্ত, যেটাকে বলে তে প্রত্যয়যুক্ত, ঠিক আছে। ক্যারি করতে, গো মানে যাওয়া, টু গো মানে যেতে, প্লে মানে খেলা করা, টু প্লে মানে খেলতে, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে, এরকম মানে। তো ক্যারি করা মানে বহন করা, কিন্তু টু যেই বসে গেল ওটা ইনফাইন মানে হয়ে গেল বহন করতে। এর মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে সাধারণ অর্থে, সে খুবই দুর্বল এই ব্যাগটা বহন করতে। দেখো এখানে কোনো নঙার্থক নাবাচকের কোনো মিনিং আসছে না, কিন্তু আমি তোমাদের বলে দিই এই টু এর ব্যবহার যদি এই টি ডবল টু আগে থাকে তারপরে টু ইনফিনিটিভ এরম থাকে, এটার মিনিংটা কিন্তু নেগেটিভই আলটিমেটলি হয়। ওখানে না কিছু হয়তো দেখতে কোথাও নট নেই বা নো নেই, মানে নঙার্থক নেই, কিন্তু বাক্যটা কিন্তু আলটিমেটলি নেগেটিভই। কীভাবে আমি সব বোঝাচ্ছি। তো যাই হোক, যেখানে বলছিলাম এই টুটা কোন পার্সেন্ট স্পিচ কী করে বিচার করবো, দেখো টু কাকে বোঝাচ্ছে, কোন ওয়ার্ডকে কোয়ালিফাই করছে। আমি বলেছি না যে কোনো একটা ওয়ার্ড কোন ওয়ার্ডকে কোয়ালিফাই করছে এগুলো বুঝতে হবে, ধরতে হবে, কোন ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে। দেখো টুটাকে এই উইকটাকে বোঝাচ্ছে না, খুবই দুর্বল। এবার তুমি বলবে স্যার আমি তো উইক কোন পার্টস অফ স্পিচ সেটাও জানি না। যারা জানো না তাদেরও দেখো বুঝিয়ে দিচ্ছি কীভাবে এটাও ধরবে কোন পার্টস অফ স্পিচ। এখানে দুর্বল কাকে বোঝাচ্ছে বলো, নিজেদেরকে প্রশ্ন করো, দুর্বল কাকে বোঝাচ্ছে? দুর্বল সে নয়, তাই না? এখানে কোনো মানুষকে বোঝাচ্ছে তো দুর্বল, এখানে প্রোনাউনটাকে বোঝাচ্ছে না। আমি যেখানে তোমাদের শিখিয়েছি না, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে অর্থাৎ ডেসক্রাইব করবে বা বোঝাবে তাকে অ্যাডজেক্টিভ বলে। বিশেষণ কত সহজ বুদ্ধিতে সব গ্রামার বই, ওই যে ছোটোবেলাকার সংজ্ঞা, সেই বিশেষ্য, দোষ, গুণ, অবস্থা, ওইসব ভুলে যাও। একদম সহজ বুদ্ধিতে হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে বোঝাবে তাকেই বলবো অ্যাডজেক্টিভ, ব্যাস। তাহলে উইকটা হিকে বোঝাচ্ছে, আরাম সেটা বুঝলাম অ্যাডজেক্টিভ, আর টুটা আবার একে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। আর তোমাদের শিখিয়েছি না যে ওয়ার্ড ভার্বকে কোয়ালিফাই করবে, অথবা যে ওয়ার্ড অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে, অথবা যে ওয়ার্ড অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে তাকে কি বলবো, 100% অ্যাডভার্ব বলবো। তাহলে টুটা অ্যাডভার্ব বোঝা গেল। এবার কী ধরনের অ্যাডভার্ব আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা পার্টস অফ স্পিচের যে আমি বিভিন্ন ক্লাস নেবো, এ তো সবে শুরু হয়ে গেছে। মানে বেসিক্স ক্লাস তো আমি করিয়ে দিয়েছি, সমস্ত পার্টস অফ স্পিচ কমপ্লিট করিয়ে দিয়েছি, কিন্তু সব কিছুরই ডেপথ আছে, বুঝতে পারছো, এখন অনেক কিছু পড়ানোর আছে, ঠিক আছে। তো অ্যাডভার্বসের ক্লাসিফিকেশন আছে, তো সেইখানে আমি তোমাদের শেখাবো। তাও এখানে প্রসঙ্গ এলো, আমি বলেছি প্রসঙ্গ এলেই শিখিয়ে দেবো সহজ বুদ্ধিতে। তো টুটা হচ্ছে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ডিগ্রি মানে মাত্রা, বলেছি মানে মাত্রাটাকে দেখো বাড়াচ্ছে কি না এই অ্যাডভার্বটা। যে দুর্বল তো ঠিক আছে, দুর্বলতার মাত্রাটাকে বাড়াচ্ছে কি না এই অ্যাডভার্বটা। খুবই, খুবটা যদি না দিতাম হি ইজ উইক, তাহলে দুর্বল বোঝাচ্ছে। কিন্তু যখনই টু বা ভেরিও যদি ঢুকিয়ে দিই এখানে, তখন খুব দুর্বল, তার মানে দুর্বলতার মাত্রাটাকে বাড়াচ্ছে না। তাহলে এই অ্যাডভার্বটা যেহেতু একটা ডিগ্রি বোঝাচ্ছে, এই জন্য এটাকে বলে অ্যাডভার্বস অফ ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তো এগুলো তো এর পার্টস অফ স্পিচ কীভাবে বিচার করবে, এর গ্রামাটিক্যাল দিকে আমি বুঝিয়ে দিলাম তোমাদের। কারণ গ্রামার তো বোঝা দরকার, সমস্ত কিছুতে গ্রামার লাগবে, রুলস, তাই না? রুলস বুঝতে হবে, রুলস কি এইসব খুব ইন্টারেস্টিং জিনিস, তাই না? ভাষা হচ্ছে একটা বিজ্ঞানের, সায়েন্সটা বুঝতে হবে তোমাকে, তবে এই ভাষা নিয়ে খেলতে পারবে। তো যাই হোক, খেলা মানে নিজের ভাষায় ইচ্ছা মতো দারুণভাবে, সুন্দরভাবে, নিজের স্বাধীনভাবে বাক্য তৈরি করতে পারবে নিজের মতো করে, বুঝতে পারলাম? তো হি ইজ টু উইক টু ক্যারি দিস ব্যাগ, এটা মানে হচ্ছে সে খুবই দুর্বল এই ব্যাগটা বহন করতে। এর অর্থ কিন্তু অ্যাকচুয়ালি নঅর্থক বললাম, এর মানে হচ্ছে সে এতটাই দুর্বল যে সেই ব্যাগটা বহন করতে পারছে না, বুঝতে পারলাম? তো তোমাকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে এবারে দেখো, ডাইরেক্ট প্র্যাকটিক্যালে আসি। দেখো পরীক্ষা এরকমভাবে তোমরা জানো অমিট টু, অমিট মানে হচ্ছে তোলো। এই প্রশ্নটা অনেকভাবে আসতে পারে, আমি মুখে বলছি। অমিটের জায়গায় অ্যাভয়েড আসতে পারে, অথবা রিমুভ আসতে পারে, রিমুভ টু, অ্যাভয়েড টু, অমিট টু, বুঝতে পারলাম? তিনভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা দেখো আমি কতভাবে বলেছি, দেখো অথবা ইউজ সো ডট ডট দ্যাট। ডট ডট কেন? কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ বসে, সো এর পরে একটা অ্যাডজেক্টিভ বসে, সো ডট ডট দ্যাট, মানে এতটাই কোনো কিছু যে তার ফলে কোনো কিছু হয়। এই সো ডট ডট দ্যাট এটা একটা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো আমি ক্লজের ক্লাসে যখন করাবো সবই শিখতে পারবে। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্টের মধ্যে আছে এটা, ঠিক আছে? কোনো কিছু এতটাই কিছু যে তার ফলে কোনো কিছু হয়, তো সো ডট ডট দ্যাট। তোমরা এটিও মনে রাখবে যে টু এর ব্যবহার দিলে, যখনই টু তুলতে বলবে তখন আমরা সো ডট ডট দ্যাটের ব্যবহার করতে পারবো। ক্লিয়ার হয়েছে? তো প্রশ্নটা দুভাবে যদি আসে বুঝিয়ে দিলাম। আর অমিটের পরিবর্তে রিমুভও আসতে পারে, অ্যাভয়েডও আসতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, সবই বুঝিয়ে দিলাম। নেক্সট আর একভাবে প্রশ্নটা করতে পারে, অনেকে ঘাবড়ে যায় এটা, অথবা অর দিয়েছে, হ্যাঁ, অথবা কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এইভাবেও প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে?
তাহলে ওই একই, সব উত্তর কিন্তু এই একই। দেখো আমি আরো একভাবে বলছি, প্রশ্নটা এইভাবেও আসতে পারে, অ্যাডভার্ব ক্লজ। দেখো অ্যাডভার্ব ক্লজ, দেখো প্রশ্নটা এইভাবেও কিন্তু আসতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স অথবা অ্যাডভার্ব ক্লজ। তবে আমরা অনেকে ঘাবড়ে যাচ্ছ যে অ্যাডভার্ব ক্লজ আবার কোথা দিয়ে এলো। আরে কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে হয়, সহজ বুদ্ধিতে শিখেছি, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। আর সাবঅর্ডিনেট ক্লজ ক ভাগে বিভক্ত, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। কি কি বললাম, নাউন তার আর এক নাম নমিনাল, অ্যাডজেক্টিভ তার আর এক নাম রিলেটিভ, অ্যাডভার্ব তার এক নাম অ্যাডভার্বিয়াল। বুঝতে পারলাম, সেই অ্যাডভার্বিয়াল ক্লজ। তা আলটিমেটলি তো কমপ্লেক্স সেন্টেন্সই। কিছু ঘাবড়াচ্ছ, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। প্রশ্ন অনেকভাবে আসতে পারে, তোমাদের ধরতে হবে, সব রকমই জানতে হবে যে কত রকমভাবে প্রশ্নটা আসতে পারে, উত্তর তো একই। তো দেখো এবার এইটা তো খুবই সোজা প্রশ্ন দিয়েছি আমি, তার কারণ যাতে সবাই বুঝতে পারে, ধরতে পারে। এই টু টু এর কিন্তু ভ্যারাইটি ব্যবহার আছে, তো আমি এটার একটা ফর্মুলা করে দিচ্ছি যাতে তোমাদের করতে, প্রশ্ন অ্যাটেন্ড করতে খুব সুবিধা হয়, যে কোনো ধরনের প্রশ্ন। দেখো এখানে কিভাবে করে দিয়েছি, টু যদি এরকম কনস্ট্রাকশন স্ট্রাকচার গঠন দেখো তোমরা, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এডিজে ফর অ্যাডজেক্টিভ শর্ট ফর্মে লেখা, টু টি ডবল টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস আইএনএফ ফর ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব বললাম, একটা ইনফিনিটিভের গঠন হচ্ছে অনেক আছে, তার মধ্যে একটি হচ্ছে টু প্লাস ভার্বের রুট ফর্ম। দেখো দেখে দিই, টু প্লাস ভিআর শর্ট ফর্ম, এগুলো আমার পুরনো স্টুডেন্টরা অলরেডি জানো, যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো। ভিআর মানে হচ্ছে ভি ফর ভার্ব, আর ফর রুট মানে ভার্বের গোড়া। তা টু এর পরে যদি কোনো ভার্ব, সে বি ভার্ব হোক, ডু ভার্ব হোক বা হ্যাভ ভার্ব হোক, তার যদি রুট ফর্ম দেখো তাহলে ওটা 100% ইনফাইনাইট, বাংলায় তে যুক্ত মানেটা হয় জেনারেলি, সাধারণত। তো এরকম যদি কনস্ট্রাকশন দেখো, দেখো এখানে দেখছো কিনা, টু প্লাস অ্যাডজেক্টিভ, এটা এটা এডিজে না, দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্বের রুট ফর্ম না, আচ্ছা তো তাহলে এই কনস্ট্রাকশনের সাথে মিললো। এইরকম যদি থাকে, তোমাকে প্রশ্ন যাই দিক না কেন তুমি এই কনস্ট্রাকশনে করবে। দেখো কি করবে, টুটাকে হাঁটাবে, টুটাকে হাঁটিয়ে শো করব, অ্যাডজেক্টিভ তো থাকবেই, ওই জন্যই তো এই যে শো ডট ডট দ্যাট, যে এই যে ডট ডটটার জায়গায় মানে কি, ওখানে কিছু বসবে, ওখানে কি বসবে, এই অ্যাডজেক্টিভটা, যে অ্যাডজেক্টিভ থাকবে প্রশ্নে। তারপরে একটা লিঙ্কার দ্যাট আনবো, কারণ প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করার জন্য তো আমরা একটা লিঙ্কার মানে কনজাংশনের দরকার পড়বে। কনজাংশন কাকে বলে, সমস্ত কিছু ডেফিনেশন সহ সব কিছু আমি দীর্ঘ আলোচনা করেছি, আমার পার্টস অফ স্পিচের সিরিজ তোমরা প্লে লিস্টে দেখে নিও, ওখানে কনজাংশনের ক্লাসে সব পেয়ে যাবে। ওকে, কন মানে একত্রে, জাংশন মানে সংযোগ, দুটো বাক্য, দুটো বাক্যাংশ, দুটো শব্দ এই সমস্ত কিছুকে যুক্ত করার জন্য একটা কনজাংশন, একটা ওয়ার্ডের দরকার হতে পারে, লিঙ্কারের দরকার হয় সাধারণত। তো সেইটা এখানে দ্যাট আসে, এই শো দ্যাটের এখানে লেখাই আছে, বুঝতে পারছো, টু টু এর ক্ষেত্রে এখানে দ্যাট লিঙ্কার আছে। হ্যাঁ, তো সেইটা আসলো, তারপরে আমাকে একটা ক্লজ তৈরি করতে হচ্ছে, এটা তো একটা ক্লজ হয়ে গেল। এরপরে সাবঅর্ডিনেট লিঙ্কার থেকে শুরু করে যেখানে বাক্যাংশটা শেষ হয় ক্লজটা, সেটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। তো আর একটা ক্লজ তৈরি করতে হবে। এখানে দেখো পরিষ্কার কথা হচ্ছে, এখানে এটা ইনফাইনাইট ভার্ব ছিল, তো এখানে টু ক্যারিটা ইনফাইনাইট ভার্ব ছিল, এই ইনফাইনাইট ভার্বটাকে আমি ফাইনাইট করবো, ব্যাস। ক্লজ কাকে বলে শিখেছি, গ্রুপ অফ ওয়ার্ড, শব্দগুচ্ছ, যেখানে একটা টেন্সের গঠনের ভার্ব আছে, তাই তো শিখেছি তো, গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা টেন্সের গঠনের ভার্ব আছে। তা সেটা আমাকে করতে গেলে তার মানে আলটিমেটলি কি, সেটাকেই তো ফাইনাইট ভার্ব বলবো। ক্লজ কাকে বলে, যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে, মানে টেন্সের গঠনের ভার্ব থাকে। তাহলে এই নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইটে পরিণত করে দিই, কাজ হয়ে গেল। এখানে তো একটা ভার্ব আছেই রে বাবা, আমাকে তো দিয়েই দিয়েছে, এটাকে জাস্ট ফাইনাইটে পরিণত করবো। তার জন্য আমাকে কি করতে হবে, একটা ক্লজ মানে কি, একটা বাক্যের মতো কাজ করে, তার মানে একটা কর্তা দরকার। কর্তা কোথা থেকে নেবো, এই বাক্যে যে কর্তা থাকবে সেই অনুসারেই করবো। তো এখানে কি আছে, হি, সেই অনুসারে আনবো। যাই হোক, এখানে ফর্মুলাটা কি হবে সেটা আমি বলছি আগে। এসইউবি সাব প্লাস ক্যান নট, অথবা ক্যান নটটা পাশাপাশি হয়, ছেড়ে অনেকে লেখে, ভুল কিন্তু এটা গ্রামাটিক্যালি, ক্যান নট অথবা কুড নট ছেড়ে লেখে, ঠিক আছে, শর্ট ফর্মে নয়, এরকমভাবে যদি ফুল ফর্মে লেখে ছেড়ে লেখা হয়, কিন্তু ক্যান নট নয়। ক্যান নট অথবা কুড নট প্লাস ভিআর মানে হচ্ছে ভার্বের রুট ফর্ম। এবার তোমাদের প্রশ্ন, ক্যান নট বা কুড নট কেন হয়েছে, মনে রাখবে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তো ক্যান নট হবে। ক্যান আর কুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ক্লাসও আমি নেবো, তোমরা প্লে লিস্ট লক্ষ্য রাখবে, আপলোড করলেই পেয়ে যাবে। তো ক্যান মানে পারা, কুড মানে হচ্ছে পারতো। তো যদি বাক্যটা প্রেজেন্ট টেন্সে থাকে, দেখো এই বাক্যটা টেন্স কি করে বুঝবো, ফাইনাইট ভার্ব কোন টেন্সে আছে, দেখো টেন্সের গঠনের ভার্ব এই প্রেজেন্ট টেন্সে আছে না, V1, তার মানে বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো যদি যে কোনো প্রেজেন্ট টেন্সই হোক তাহলে ক্যান নট আসবে। আর যদি এখানে দেখো পাস্ট টেন্স আছে, মানে এখানে যদি ওয়াজ হতো বা ওয়ার হতো বা অন্য কোনো আর কি পাস্ট টেন্স হতো আর কি, তাহলে এখানে তোমরা কুড নট করবে, ঠিক আছে। ওই জন্য আমি অবলিক দিয়েছি, অথবা ক্যান নট অথবা কুড নট। তারপরে ভিআর মানে ভার্বের রুট ফর্ম। কোন রুট ফর্ম, দেখতেই পাচ্ছ এখানে একটা ভার্ব এই যে দোয়াই আছে, ইনফাইনাইট ভার্ব, এই ভার্বটাকে জাস্ট নিয়ে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা তো রুটেই থাকে, ওটাই বসিয়ে দেবো, ব্যাস ফিনিশ। আর সাবজেক্ট,
এই এখানে পড়ে বুঝতে পারবে কোনটা কর্তা। এখানে তো কর্তা একটাই আছে, দেখতেই পাচ্ছ হি। ব্যাস, তলায় লিখে দিয়েছি দেখো ব্র্যাকেটে অ্যাক্টিভ অথবা প্যাসিভ। মানে এই যে দ্যাট, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, দ্যাট ক্লজ যেটা হবে না, এটা হয় অ্যাক্টিভে হবে নাহলে প্যাসিভে হবে, হয় অ্যাক্টিভে হবে নাহলে প্যাসিভে হবে। এবার তোমরা বলবে স্যার অ্যাক্টিভে কী করে বুঝবো আর প্যাসিভে কী করে বুঝবো? সেটা প্রশ্ন কথা বলবে, প্রশ্ন অনুসারে, সেন্স অনুসারে। দেখো আমি লিখে দিয়েছি অ্যাকর্ডিং টু সেন্স, অর্থ অনুসারে। অর্থটা যদি এখানে বোঝায় প্যাসিভে করতে হবে তো প্যাসিভে করতে হবে, আর যদি অ্যাক্টিভ বোঝায় তো অ্যাক্টিভে করতে হবে, সেটা সেন্স অনুসারে। তো এই হচ্ছে এটার কনস্ট্রাকশন, ঠিক আছে? তো এইটা আলটিমেটলি দেখো, এখানে আমি উত্তরটা এখানেই লিখছি, দেখো কি করব। হি ইজ সো উইক দ্যাট দ্যাট, এবারে আমি কি বললাম, এই ফর্মুলা অনুসারে দেখো, দ্যাটের পরে এই ফর্মুলা অনুসারে আনবো। সাবজেক্ট কি আছে এখানে? নিশ্চয়ই সাবজেক্ট হি আছে, আরামসে হি আনবো, দ্যাট হি। ব্যাস, এখানে প্রেজেন্ট টেন্স আছে, ওই জন্য ক্যান নট আনবো, দ্যাট হি ক্যান নট। দেখতে পাচ্ছ? তারপরে দেখো ভার্বের রুট ফর্ম, ব্যাস এটা অথবা দিয়ে কুড নট আছে, কিন্তু একসাথে আবার ক্যান নট কুড নট নেব না। তো ক্যান নট বা কুড নটের পরে ভার্বের রুট ফর্ম, কোন ভার্ব নেবো দেখতেই পাচ্ছি এখানে। আমি এই যে মনে রাখবে, এখানে কি বললাম যে দ্যাট ক্লজের পরে এই দেখো সো প্লাস অ্যাডজেক্টিভ, তো এই পর্যন্ত হয়ে গেল, টু এর পরিবর্তে সো বসবে, এই উইক অ্যাডজেক্টিভ তো বসে গেল। তারপরে তো এইটাকে নিয়েই কাজ, এই ইনফাইনাইট ভার্বটাকে ফাইনাইট করতে হবে। আর এখানে আমাকে কি করতে হবে? দ্যাট ক্লজ একটা তৈরি করতে হবে। তো দ্যাটের পরে আমি কি আনলাম? সাবজেক্ট আনলাম, তারপরে এই ক্যান নট বা কুড নট আনবে, তারপরে এইখানে নন ফাইনাইট আছে, এটা টু এর পরে ভার্বের রুট ফর্ম, এটাকে হাঁটাতে হবে। হাঁটাতে গেলে কি করতে হবে? টুটাকে বাদ দিতে হবে, টুটাকে নিয়ে তো হবে না, তাহলে তো হয়ে গেল ওটা নন ফাইনাইট। অনেকে কি করে টু ক্যারিটাকে বসিয়ে দেয়, জানো তো? এখানে টু ক্যারিটাকে বসিয়ে দেবে, তোমরা এরকম করবে, আর এক্সামিনার এরকম ক্রস চিহ্ন বসাবে, অর্থাৎ এটা হবে না, বুঝতেই পারছো? ঠিক আছে, টুটা বসালে কিন্তু কাটা। তো হি ক্যান নট ক্যারি, তারপরে যা আছে তাই, ঠিক আছে, যা আছে তাই, দিস ব্যাগ, ঠিক আছে। হি ইজ সো উইক মানে হচ্ছে সে এতটাই দুর্বল, দ্যাট হি ক্যান নট ক্যারি, এটা একটু ছেড়ে লিখতে হলো কারণ ওখানে বোঝাতে গেছে, তাই আমি ভালো করে লিখে দিচ্ছি। দেখো, দ্যাট হি ক্যান নট ক্যারি দিস ব্যাগ, যে সে এই ব্যাগটা ক্যারি করতে পারে না, ঠিক আছে? কারোর অসুবিধা আছে? দ্যাট হি ক্যান নট ক্যারি দিস, সে এতটাই দুর্বল যে সে এই ব্যাগটা বহন করতে পারছে না। ক্লিয়ার হয়েছে তো? তাহলে দেখো দ্যাট থেকে শুরু করে এটা সাবঅর্ডিনেট ক্লজ, দেখো ফর্মুলা অনুসারে হয়েছে। আর এখানে প্যাসিভ করার কোনো দরকার নেই, ওর জন্য আমি করিনি, যে সে এই ব্যাগটা বহন করতে পারছে না, তাই না? প্যাসিভ করার কোনো দরকার নেই। হ্যাঁ, প্যাসিভ এটা করতে পারো, কিভাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার একটা প্যাসিভ ভয়েস চেঞ্জের ক্লাস দেখলে ওখানে আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা মোডাল আছে, মোডাল থাকলে কি হয় শিখিয়েছি, দেখবে মোডালের পরে বি হয়, তারপরে ভার্বের থার্ড ফর্ম হয়। মানে যদি প্যাসিভ ভয়েস কোথাও করবে মোডাল থাকলে, মোডালসের যে কোনো মোডাল, ক্যান হোক, মে হোক, মাইট হোক, শ্যাল হোক, শুড হোক, উইল হোক, মাস্ট হোক, ঠিক আছে, মোডাল অক্সিলারি থাকলেই যদি প্যাসিভ ভয়েসের দরকার হয়, তাহলে কি হয়, অবজেক্ট সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট তো সবাই জানো, আর মাঝখানে ক্রিয়ার যে রূপের পরিবর্তন হয়, ভয়েস চেঞ্জ মানে তো ভার্বের রূপের পরিবর্তন হয়, তাই না? কোনো বাক্য পরিবর্তন না, বাচ্য পরিবর্তন মানে। ভয়েস চেঞ্জের ক্লাস দেখবে, আমরা সব বুঝেছি, ঠিক আছে, সমস্ত ক্লিয়ার করে দিয়েছি। কি হয়, মোডালের পরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তো এটাকে তোমরা এরকমভাবে করতে পারো, আমি মুখে বলে দিচ্ছি, দ্যাট দিস ব্যাগ ক্যান নট বি ক্যারিড বাই হিম, এটা এরকম করা যেতে পারে। দেখো ভয়েস চেঞ্জ করছে, এই ক্লজটার খালি ভয়েস চেঞ্জ করছি আমি। হি ক্যান নট ক্যারি হোয়াট, অবজেক্ট আনো, সে বহন করতে পারে না কি, দিস ব্যাগ, অবজেক্ট না, এই ভার্বের অবজেক্ট আসছে না, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কর্ম যেটাকে বাংলায় বলে, তা দিস ব্যাগ সাবজেক্ট হয়ে যাবে, ব্যাস, তারপরে ক্যান নট বসবে, তারপরে বি, মোডালের পরে বি, তারপরে এই যে ভার্ব, মূল ভার্ব আছে তার থার্ড ফর্ম, ক্যান নট বি ক্যারিড বাই, হিটা হিম হয়ে যাবে, ঠিক আছে, বাই হিম, হি সাবজেক্ট, অবজেক্ট যখন হয়ে যাবে হিম। তো আমি বলতে চাইছি অ্যাক্টিভ অথবা প্যাসিভ তোমরা করতে পারো অ্যাকর্ডিং টু সেন্স, সেন্স অনুযায়ী। তার মানে এই নয় যে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ যেটা খুশি করা যাবে, সেটা বাক্যটার অর্থ বলবে, সেন্স বলবে, যদি সম্ভব হয়, যদি ও অবজেক্ট নেয়, তাই না? ভয়েস চেঞ্জ করতে গেলে তো অবজেক্ট দরকার, মানে ভার্বটাকে ট্রান্সিটিভ হতে হবে, শিখেছি না? যে ভার্ব অবজেক্ট নেবে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলবো, যে ভার্ব অবজেক্ট নেবে না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলবো। বুঝতে পারলাম? তো এই হলো। এইবারে তোমাদের লাস্ট একটা কথা বলবো, যে এই যে টু টু এর ব্যবহার আলটিমেটলি হচ্ছে না, এটাকেই সিম্পল সেন্টেন্স বলে। মানে সিম্পল সেন্টেন্স বলে মানে বলছি সিম্পল সেন্টেন্সে এটা একটা ব্যবহার। সিম্পল সেন্টেন্স কাকে বলে? সরল বাক্য যেখানে একটাই ফাইনাইট ভার্ব থাকে, মানে একটাই টেন্সে গঠনের ভাব থাকে, তাকে বলে সিম্পল সেন্টেন্স। সহজ বুদ্ধিতে বললাম, দেখো এই বাক্যটাতে একটাই ফাইনাইট ভাব আছে কিনা, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। এবার বাক্যটা তোমাকে এই এতভাবে দিতে পারে, আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্স। এই যেটা করবো আর কি, সো দ্যাট যেটা ব্যবহারটা করবে এটা আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্স।
বুঝতে পারলাম? তো প্রশ্ন কত হবে, যেরকমভাবে আসুক না কেন তোমরা যে কোনোভাবে একভাবে করলেই সমস্ত উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? বা তোমাকে প্রশ্ন এরকম দিতে পারে, হি শোইং দ্যাট হি ক্যান নট ক্যারি দিস ওয়ার্ক, ব্যাস ব্র্যাকেটে বললো ইউজ টু এর ব্যবহার করো, ব্যাস এইটার এই ফর্মুলায় ফেলে দেবে, টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। এই টু এর আগে সাবজেক্ট আর ভার্ব তো বসাতেই পারবে, এটার জন্য লিখিনি, সবাই বুঝতে পারবে। তো আলটিমেটলি বাক্যটা তো সিম্পল সেন্টেন্স। তোমাকে যদি প্রশ্নটা এইটা দিয়ে দেয় যে ব্র্যাকেটে মেক ইট সিম্পল, অনেকে ঘাবড়ে যায়, সিম্পল বাবা, সিম্পল সেন্টেন্স শুনতে সিম্পল কিন্তু কত কঠিন, অনেকে হাল ছেড়ে দেয়, কিন্তু এটা কঠিন। তাহলে কতভাবে প্রশ্ন আসতে পারে আমি সব রকম দেখিয়ে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয়। এটা থেকে জাস্ট টু এর ব্যবহার করবে, ওটাই সিম্পল হয়ে গেল, ব্যাস। ওই জন্য আমি লিখে দিয়েছি, এটা কিন্তু আলটিমেটলি সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে, আর এই ফর্মুলায় কিন্তু আলটিমেটলি কমপ্লেক্স সেন্টেন্সই হয়ে যাচ্ছে। দেখো কারোর বুঝতে অসুবিধার কথা নাই, এটা নোট ডাউন করে নেবে, পজ করে লিখেও নিতে পারো ভিডিওটা পজ করে, বা স্ক্রিনশটও করে নিতে পারো, ঠিক আছে? তো আশা করি এই টু এর ব্যবহার বোঝাতে পারলাম তোমাদের। টু মানে খুবই, এটা একটা অ্যাডভার্বস অফ ডিগ্রি, ঠিক আছে? সুন্দরভাবে অ্যানালাইজ করে দিলাম, অ্যাডজেক্টিভটাকে কোয়ালিফাই করে, ঠিক আছে? টু উইক, অ্যাডজেক্টিভটাকে যে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। আর এদিকে ইনফিনিটিভ এটা রয়েছে, কিভাবে জাস্ট ইনফিনিটিভটাকে ফাইনাইট করতে হলো, ব্যাস এই। তো এটার এই টু এর কিন্তু ভ্যারাইটি ব্যবহার আছে, আরও অনেক রকম ব্যবহার আছে কিন্তু, হ্যাঁ। এইখানে এই সাবজেক্টটার জায়গায় ইট হয়, আইটি ইট, তারপরেও আরও ভ্যারাইটি ইউজ আছে, আমি সময় সময় করাতেই থাকবো। তুমি তোমাদের বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এরকম প্র্যাকটিস সেশন মোটামুটি ধরে নাও প্রায় রোজই দিতে থাকবো, ওয়েট করবে, অবশ্যই রোজই দেবো আমি। তোমরা লক্ষ্য রাখবে প্লেলিস্টে আমি কি কি ভিডিও আপলোড করছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হোক, তারপরে ওই থিওরির ক্লাস হোক, ভয়েস ন্যারেশন, এটা ওটা এক এক করে যা যা আছে, সেই ক্লজ হোক, সব কিছুই এক এক করে নিতে থাকবো। ওই জন্য বলে রাখছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনটা অল ক্লিক করে রেখো, যাতে আমি যখনই কিছু ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাতে কী হবে, তোমরা নিজেদের মধ্যেও রেগুলারিটিটা রাখতে পারবে, ঠিক আছে? শুধু আমি রেগুলার হলেই হবে না, তোমাদেরও রেগুলার থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নিয়মিত পড়াশোনা করতে হবে। আশা করি কারো বুঝতে অসুবিধার কথা নয়, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লিয়ার হচ্ছে। যদি আবারও বলছি, যদি আগের দুটো ক্লাস না দেখে থাকো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্লে লিস্টে গিয়ে অবশ্যই পেয়ে যাবে, দেখে নিও, ঠিক আছে? তো ওকে, আজকে এই পর্যন্তই রইলো, তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।